আজকের ভিডিওতে রায়বাটির প্রশ্নবিদ্যা 2025 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 6 থেকে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো নটে। এক আছে মোহাম্মদ ঘুরি মারা গেলে তাঁর বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায়, তবে 4 জন অনুচর এর মধ্যে। এরপরে 2 আছে পাইবস ও সিজদা প্রথা চালু করেন, তবে গিয়াসউদ্দিন বলবর। 3 মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন, তবে দৌলতাবাদে। 4 গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন, তবে শের শাহ। 5 আকবর দহশালা ব্যবস্থা চালু করেন, তবে 1580 খ্রিস্টাব্দে। 6 দিল্লি শহরের প্রধান জলপথ ছিল, তবে যমুনা নদী। 7 নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন সুফি সাধক। 8 মোগল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল, তবে মোহর নামে। 9 ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল, এটা 1600 খ্রিস্টাব্দে। 10 ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো, এটা নীল। এরপরে 2 দিকে আছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 5টি। 1 আছে আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কি? আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ হলো কর্তৃত্ব বা ক্ষমতা। 2 আছে মালিক কাফুর কে ছিলেন? এর উত্তরটি হলো মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি, তিনি হাজার দিনারি নামেও পরিচিত ছিলেন। এরপরে 3 আছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়। এরপর 4 আছে আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম হলো আবুল ফজল আল্লামী। এরপর 5 আছে কিলা মুবারক কি নামে বিখ্যাত? এটা লালকেল্লা নামে বিখ্যাত। এরপর 6 বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? এটা চন্দননগরে। এরপরে 7 দহশালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? দহশালা ব্যবস্থা 1580 খ্রিস্টাব্দে চালু হয়। এরপরে 3 থেকে আছে সত্য না মিথ্যা নির্ণয় করো। 1 আছে সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক, এটা মিথ্যা হবে। 2 জমি জরিপের ওপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় জাপ্তি, এটা সত্য হবে। 3 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদির সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়, এটা সত্য হবে। 4 বাবর মাত্র 12 বছর বয়সে ফরগনা প্রদেশে শাসনভার পান, এটা সত্য হবে। এরপরে 4 থেকে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। কস্তম্ভে আছে 1 খলিফা, এটা হবে দুর্বাস। এরপর 2 আছে বলবর, এটা হবে তুর্কান ই চিহলগানি। এরপর 3 আছে খলজি বিপ্লব, এটা হবে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। এরপর 4 আছে রাজা গণেশ, এটা হবে বাংলা। এরপরে 5 থেকে আছে নিচের বিবৃতিগুলির সঙ্গে নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে লেখো। 1 আছে বিবৃতিটি হলো মোহাম্মদ বিন তুগলক যে তামার মুদ্রা চালু করেছিলেন তা অনেকে জাল করে। এর ব্যাখ্যাটা হবে ওই মুদ্রা যাতে জাল না করা যায় তার ব্যবস্থা করা হয়নি। এরপরে 2 বিবৃতি আছে হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল। এর ব্যাখ্যা হবে তিনি শেষ খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। এরপরে 3 আছে বিবৃতি ইউরোপ থেকে জলপথে ভারতে আসার জন্য পর্তুগিজরা বেশি উৎসাহ দেখিয়েছিল। এই ব্যাখ্যাটা হবে পর্তুগিজরা ভারতের মশলার বাণিজ্যকে দখল করতে চেয়েছিল। এরপর 4 আছে বিবৃতি মহেশ দাসের নাম হয়েছিল বীরবল। এর ব্যাখ্যা হলো তিনি খুব বুদ্ধিমান ছিলেন। এরপরে 6 থেকে আছে সংক্ষিপ্ত উত্তর লেখো যে কোনো 3টি। 1 আছে কোথায় কেন শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? এর উত্তরটি হলো শাহজাহানাবাদ শহর প্রতিষ্ঠার কারণ মুঘল সম্রাট শাহজাহান শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সুলতানি আমলে গড়ে ওঠা ধ্বংসপ্রাপ্ত দিল্লি শহরের রাজধানী গড়ে তুলতে চাননি, তাই তিনি নতুন এলাকায় শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন। শাহজাহানাবাদ শহরটির অবস্থান সম্রাট শাহজাহান প্রতিষ্ঠিত শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল যমুনা নদীর পশ্চিমে
একটি উঁচু জায়গা। এটি পুরনো দিল্লি থেকে খানিকটা দূরে অবস্থিত ছিল। এরপরে 2 আছে ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? এর উত্তরটি হলো সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলি বাণিজ্যিক কোম্পানি গড়ে ওঠে। এই কোম্পানিগুলির মধ্যে ইংরেজ, ডাচ, ফরাসি, ডেনমার্ক প্রভৃতি ছিল। এই কোম্পানিগুলি মুঘল আমলে ভারতে ব্যবসা করতে এসেছিল। ইউরোপীয় কোম্পানিগুলি ভারতে বিভিন্ন জায়গায় ঘাঁটি বা কুঠি গড়ে তুলেছিল। কুঠিগুলিতে ইউরোপীয় বণিকরা নিজেদের বাড়িঘর তৈরি করত। 2 কুঠিগুলিতে দুর্গের মতো অস্ত্রশস্ত্র রেখে সুরক্ষিত করে রাখা হতো। 3 কুঠিগুলিতে মালের গুদাম থাকত। 4 ভারতীয় শাসকরা কুঠি বানানোর অনুমতি ও বিভিন্ন সুযোগ সুবিধা দিতেন। ভারতে সুরাট, বোম্বাই, মাদ্রাজ, হুগলি, চন্দননগর, কলকাতা প্রভৃতি জায়গায় ইউরোপীয় কোম্পানিগুলির কুঠি গড়ে উঠেছিল। এরপরে 3 আছে পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো দিল্লির শাসক হওয়ার পর শের শাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা জমিতে কৃষকের সত্ত্ব স্বীকার করে শের শাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। এরপর হচ্ছে কবুলিয়ত। কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শের শাহকে যে দলিল দিত তাকে কবুলিয়ত বলা হয়। এরপরে 4 আছে ইক্তা ও ইক্তাদার বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো ইক্তা দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলিকে একটি প্রদেশ বলে ধরে নেওয়া হতো। সুলতানি আমলে এই প্রদেশগুলিকে ইক্তা বলা হতো। ইক্তাদার সুলতানি সাম্রাজ্যের অধীন ইক্তাগুলি থেকে কর আদায় করা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন ছিল। ইক্তা পরিচালনার দায়িত্ব পালন করতেন একজন সামরিক নেতা, তাকে ইক্তাদার বলা হতো। ইক্তাদার মুক্তি বা ওয়ালি নামেও পরিচিত হতেন। এরপরে সাথে দেখা যাচ্ছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 আছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? এর উত্তরটি হলো দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর তার জামাই ইলতুৎমিশ দিল্লির সুলতান হন। সিংহাসনে আরোহণের পর ইলতুৎমিশ প্রধান 3টি সমস্যার সম্মুখীন হন। তার 3টি সমস্যা হলো: 1 বিদ্রোহ। তার আমলে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ শুরু হয়েছিল, কিভাবে সেই বিদ্রোহ দমন করা যাবে। 2 মঙ্গল আক্রমণ। মঙ্গল বীর চেঙ্গিস খান তার সাম্রাজ্যের সীমান্তে উপস্থিত হয়েছিলেন, কিভাবে মঙ্গল শক্তির মোকাবিলা করা যাবে। 3 উত্তরাধিকার বিরোধ। দিল্লি সুলতানিতে তখন নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম চালু হয়নি, কিভাবে একটি রাজবংশ তৈরি করে উত্তরাধিকার সমস্যার সমাধান করা যাবে। কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ সুলতান হওয়ার পর খলিফার অনুমোদন নিয়েছিলেন। এরপরে 2 আছে দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল, কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল। এর উত্তরটি হলো সমস্যা। দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল প্রয়োজনীয় জলের অভাব। সমাধান: দিল্লি শহরে জলের সমস্যা সমাধানের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল। 1 বর্ষার জল ধরে রাখা। বর্ষা জল ধরে রেখে শহরের প্রয়োজনীয় জলের সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছিল, কিন্তু দিল্লির অত লোকের জন্য বর্ষার জল ধরে রাখা সম্ভব ছিল না। 2 হৌজ বা পুকুর খুঁড়ে। সুলতানরা হৌজ বা পুকুর খুঁড়ে জলের সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। 3 খাল কেটে যমুনা নদীর জল এনে। সুলতান ফিরোজ শাহ তুগলক যমুনা নদীর
থেকে খাল কেটে দিল্লি শহরে জল এনে সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। এরপরে 8 আগে আছে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এক আছে মোহাম্মদ বিন তুগলক কী কারণে রাজধানী স্থানান্তরিত করেন, তার এই প্রয়াস সফল হয়নি কেন? এর উত্তরটি হলো সুলতান মোহাম্মদ বিন তুগলক তাঁর রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন। তিনি নতুন রাজধানী দেবগিরির নাম পরিবর্তন করে রাখেন দৌলতাবাদ। রাজধানী পরিবর্তনের কারণ সুলতান মোহাম্মদ বিন তুগলক কেন তাঁর রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেছিলেন সেই সম্পর্কে বিভিন্ন কারণের কথা জানা যায়। এক, বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা। রাজধানী দিল্লি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে সন্নিকটে অবস্থিত ছিল, তাই দিল্লিতে সর্বদাই বৈদেশিক আক্রমণের সম্ভাবনা ছিল, কিন্তু দেবগিরি ছিল সেই আশঙ্কা থেকে মুক্ত। 2, কেন্দ্রীয় অবস্থান। দিল্লি সুলতানি সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত ছিল না, অপরপক্ষে দেবগিরি ছিল সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত। দেবগিরি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মধ্যস্থলে অবস্থিত হওয়ায় প্রশাসনিক সুবিধাও হয়। এরপর আছে ব্যর্থতার কারণ। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের কিছুদিন পর সুলতান আবার দেবগিরি থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন, ফলে রাজধানী স্থানান্তরের প্রয়াস ব্যর্থ হয়। রাজধানী স্থানান্তরের ব্যর্থতার কারণগুলি হলো: 1, সুলতানের অস্থিরচিত্ততার জন্য দেবগিরিতে রাজধানী স্থানান্তরের পর সুলতান দেবগিরি পরিবেশ পছন্দ হয়নি। এরপর 2 আছে নাগরিকদের অসন্তোষ। সুলতান দিল্লির সকল নাগরিককে দেবগিরিতে যেতে বাধ্য করেন। দিল্লির নাগরিকরা পূর্বপুরুষের বাসস্থান ছেড়ে দেবগিরিতে নতুন বসতি গড়ে তোলা মন থেকে মেনে নিতে পারেনি, ফলে সুলতানের রাজধানী পরিবর্তনের প্রয়াস অল্পকালের মধ্যেই ব্যর্থ হয়ে যায়। এরপরে অথবা এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো। এর উত্তরটি হলো মোহাম্মদ বিন তুগলক তাঁর শাসনকালে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য 3টি পরিকল্পনার বিষয়ে আমরা আলোচনা করব। যেমন 1 হচ্ছে প্রতীকী মুদ্রার প্রচলন। সুলতান মোহাম্মদ বিন তুগলক প্রতীকী মুদ্রার প্রচলন করেন এবং এক্ষেত্রে তিনি চীন ও পারস্যের অধিপতিদের আদর্শ অনুসরণ করেন। সুলতান হিসেবে মোহাম্মদ বিন তুগলক যে পরিকল্পনাগুলি নেন তাতে রাজকোষ শূন্য হয়ে গেলে অর্থ সংকট মোচনের লক্ষ্যে তিনি প্রতীকী মুদ্রার প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু তার এই প্রতীকী মুদ্রার প্রচলন নীতিও ব্যর্থ হয়েছিল, কারণ মুদ্রা জাল হওয়া আটকানোর জন্য সরকারি তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে নকল মুদ্রায় বাজার ছেয়ে যায়। এরপর 2 আছে রাজধানী স্থানান্তর। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী সরিয়ে এনে দক্ষিণ ভারতে মুসলিম বসতি বৃদ্ধির পরিকল্পনা নেন। তিনি দেবগিরি নামকরণ করেন দৌলতাবাদ, যদিও দৌলতাবাদে রাজধানী স্থাপন চিরস্থায়ী হয়নি। সেখানে কিছুদিন থাকার পর তিনি পুনরায় দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন এবং জনসাধারণকেও দিল্লি প্রত্যাবর্তনে বাধ্য করেন। সুলতানের এই রাজধানী স্থানান্তরে পরিকল্পনাটিও ব্যর্থ হয়। এরপর 3 আছে খোসরান অভিযান। মধ্য এশিয়ার রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, মোহাম্মদ বিন তুগলক সেই সুযোগে খোরসান অঞ্চলে দিল্লির কর্তৃত্ব কায়েম করার কথা ভাবেন, কিন্তু শেষ পর্যন্ত তার এই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় রাজকোষের প্রচুর অর্থের অপব্যয় ঘটে। এরপরে 2 আছে শের শাহের শাসন সংস্কারগুলি আলোচনা করো। এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে শের শাহ সুরি আফগান শাসক ভারতে মাত্র 5 বছর শাসন করেছিলেন, কিন্তু এই অল্প শাসনকালে তিনি উন্নত শাসন ব্যবস্থা ও সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তার শাসন ব্যবস্থায় মানুষের কল্যাণ সাধনই ছিল প্রধান লক্ষ্য। তাই তাঁর শাসন ব্যবস্থায় বেশ কিছু মানবিক দিক ফুটে ওঠে। যেমন 1 হচ্ছে বৃক্ষরোপণ ও সরাইখানা নির্মাণ। শের শাহ পথচারীদের সুবিধার জন্য রাস্তার পাশে বৃক্ষরোপণের ব্যবস্থা করেন এবং তাদের বিশ্রামের জন্য নির্দিষ্ট দূরত্ব অন্তর পথের ধারে সরাইখানা নির্মাণ করেন। 2 যোগাযোগ ব্যবস্থার উন্নতি। শের শাহ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সড়ক পথের উন্নতি ঘটান। বাংলার সোনারগাঁ থেকে পেশোয়া পর্যন্ত একটি সড়ক পথ নির্মাণ করেন। সড়ক পথটির নাম দেন সড়ক-ই-আজম, যা বর্তমানে গ্রান্টাং রোড নামে পরিচিত।
এরপর আছে তিনি ডাক ব্যবস্থা প্রবর্তন। শের শাহ ভারতে ঘোড়ার মাধ্যমে ডাক সংযোগের প্রবর্তন করেন। এর ফলে ডাক ব্যবস্থা উন্নতি ঘটে এবং দ্রুত খবর আদান প্রদান সম্ভব হয়। এরপর 4 আছে রাজস্ব মুকুব। প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ভিক্ষের কারণে দেশের কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে তিনি কৃষকদের রাজস্ব মুকুব করেন। এরপর 5 আছে পাট্টা প্রদান। শের শাহ কৃষকদেরকে জমি অধিকার দানকে স্বীকৃত করে পাট্টা দান করেন। এরপর আছে 6 বিচার ব্যবস্থা। তিনি সাম্রাজ্যের মানুষজনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার দান করেন। তার বিচার ব্যবস্থা ছিল অনেক আধুনিক এবং গ্রহণযোগ্য। এরপর 7 আছে ধর্মনীতি। শের শাহ ছিলেন সুন্নি মুসলমান, কিন্তু তিনি ধর্মনিরপেক্ষতা ভাবে শাসন পরিচালনা করেন। তার প্রধান সেনাপতি ছিলেন একজন হিন্দু নাম ব্রহ্মজিৎ গৌড়। এর থেকে তার উদারনীতির প্রমাণ পাওয়া যায়। এরপরে তিনি আছে মোগলদের সঙ্গে রাজপুতদের সম্পর্ক কিরূপ ছিল আলোচনা করো। এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে মুঘল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক। মুঘল শাসকরা ভারতে নিজেদের ক্ষমতা ও সাম্রাজ্য বিস্তার করার জন্য বিভিন্ন নীতি অনুসরণ করেন। বিশেষত ভারতের শক্তিশালী গোষ্ঠীর রাজপুতদের নিজেদের সমর্থনে রাখার জন্য তারা মৈত্রী ও যুদ্ধনীতি গ্রহণ করেছিলেন, যা রাজপুত নীতি নামে পরিচিত। রাজপুত নীতি গ্রহণের কারণ, রাজপুতরা ছিল তৎকালীন ভারতবর্ষের রাজশক্তিদের মধ্যে সর্বাধিক শক্তিশালী। কেবলমাত্র মুসলমান অভিজাতদের উপর নির্ভর করে সম্পূর্ণ ভারতের উপর ক্ষমতা প্রতিষ্ঠা সম্ভব নয় জেনে আকবর রাজপুতদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে চান। তাছাড়া রাজপুতদের রাজ্য ছিল দিল্লি ও আগ্রার নিকটে, তাই সাম্রাজ্যের কেন্দ্রস্থলের কাছে আকবর স্বাধীন রাজপুত রাজ্যের অস্তিত্ব স্বীকার করতে চাননি। রাজপুত অঞ্চলটি সামরিক ও অর্থনৈতিক গুরুত্ব অধিক হওয়ায় আকবর দ্রুত এই অঞ্চলটির ওপর নিজ আধিপত্য প্রতিষ্ঠা করতে উদ্যত হন। এরপর আছে আকবরের আমলে রাজপুতদের সঙ্গে সম্পর্ক। আকবরের আমলে যে সকল রাজপুত রাজা বশ্যতা স্বীকার রাজি হন, আকবর তাদের সাম্রাজ্যের উচ্চ পদ দিয়ে মনসবদারি ব্যবস্থার সঙ্গে যুক্ত করেন। আবার মুঘল বাদশাহ ও শাহজাদারা রাজপুত পরিবারের মেয়েদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সঙ্গে হিন্দুদের সমর্থন পাওয়ার জন্য আকবর হিন্দুদের ওপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে দেন। এছাড়া পূর্বে যুদ্ধবন্দীদের ইসলাম ধর্মে রূপান্তরিতকরণের প্রথা আকবর নিষিদ্ধ করেন, যা হিন্দুদের সঙ্গে মৈত্রী ও সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। কিন্তু আকবরের অধীনতা যারা স্বীকার করেননি তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য 1576 খ্রিস্টাব্দে মেওয়ারের রানা প্রতাপ সিংয়ের বিরুদ্ধে আকবরের সংগ্রাম, যা হলদিঘাটি যুদ্ধ নামে পরিচিত। এরপরে আছে জাহাঙ্গীর ও শাহজাহানের সময়কালে রাজপুতদের সঙ্গে সম্পর্ক। খ্রিস্টীয় সপ্তদশ শতকে জাহাঙ্গীর ও শাহজাহান আকবরের রাজপুত নীতিগুলি অনুসরণ করেন। এই নীতি অনুসরণ করেই জাহাঙ্গীর মেওয়ারে নিজ আধিপত্য স্থাপন করতে সক্ষম হন। তাছাড়া মৈত্রী নীতি অনুসরণ করে রানা প্রতাপের পুত্র অমর সিংহকে উচ্চপদে নিয়োগ করে শাহজাহানের সময়ও রাজপুতদের সাম্রাজ্যে উঁচু পদে নিয়োগ করা হয়। এরপর আছে ঔরঙ্গজেবের সময়কালে রাজপুতদের সঙ্গে সম্পর্ক। বাদশাহ ঔরঙ্গজেবের সময়ও রাজপুতদের সাম্রাজ্যের উঁচু পদগুলিতে নিয়োগ করা হতো। পরবর্তী সময়ে মাওয়ারের রাজপুত রানা যশবন্ত সিংহ ঔরঙ্গজেবের সমর্থনে এলে তাকেও মনসবদারি ব্যবস্থায় যুক্ত করা হয়, কিন্তু তার মৃত্যুর পর রাজ্যের উত্তরাধিকার সমস্যা তৈরি হলে ঔরঙ্গজেব রাজ্যটিকে নিজের অধীনে নিয়ে আসেন। ফলে 1679 খ্রিস্টাব্দে রাঠোরের যুদ্ধ শুরু হয়। মুঘল বাহিনী বহু রাজপুতকে হত্যা করে ও মন্দির ধ্বংস করে। তাছাড়া 1679 খ্রিস্টাব্দে অমুসলমানদের ওপর পুনরায় জিজিয়া কর চাপিয়ে দেওয়া হয়। তার শাসনকালে রাজপুত নীতিতে মৈত্রীয় নীতি সম্পর্কে থেকে যুদ্ধনীতি অনুসরণ বেশি দেখা যায়। এই যুদ্ধনীতি একদিকে যেমন রাজকোষ শূন্য করে, ঠিক তেমনি রাজপুত জাতির সহযোগিতা থেকেও মুঘলরা বঞ্চিত হয়। এরপরে
4 আছে আলাউদ্দিন খলজি কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন? এর উত্তরটি হলো আলাউদ্দিনের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। সুলতান আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন। এই ব্যবস্থার দ্বারা তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নির্দিষ্ট করে দেন। 1 আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্দেশ্য। 1 হচ্ছে সেনাবাহিনীর স্বার্থ রক্ষা। আলাউদ্দিন বিশাল সাম্রাজ্য পরিচালনা, রাজ্য জয়, মঙ্গল আক্রমণ প্রতিরোধ করার জন্য বিশাল সেনাবাহিনী গঠন করেন। তিনি সেনাবাহিনীকে নগদ বেতন দিতেন। সেনাদের বেতন বৃদ্ধি না করে একই বেতনে যাতে তাদের ব্যয়ভার বহন করতে অসুবিধা না হয় তার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। 2 মুদ্রাস্ফীতি রোধ। আলাউদ্দিন খলজি মুদ্রাস্ফীতি রোধ করার জন্য বাজার দর নিয়ন্ত্রণ করেন। তার উদ্দেশ্য ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সস্তায় প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা। এরপর 3 আছে জনকল্যাণ করা। জনগণ যাতে ন্যায্য মূল্যের দ্রব্য সামগ্রী পেতে পারে তার জন্য আলাউদ্দিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি উপলব্ধি করেন যে দ্রব্যমূল্য স্থিতিশীল না থাকলে জনগণের সুখ শান্তি থাকে না। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 6 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।